আমি এসে গেছি আমাদের যে 9-এর যে অ্যাসিড ক্ষার লবণটা চলছিল, আজকে কিন্তু তার লাস্ট পর্ব। আজকে আমি তোমাদের কী কী কাভার করব দেখো। অ্যাসিড বৃষ্টি কী, স্টোন ক্যান্সার কী, অ্যান্টাসিড কী, আর লবণ, এই কটা টপিকই আমাদের বাকি আছে এই চ্যাপ্টারে। তাহলে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। যারা আমার এই চ্যাপ্টারের আগের ভিডিওগুলো দেখোনি, আমি ডেসক্রিপশন বক্সে এর আগের প্রতিটা যে পর্ব তার আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো, তাহলে বুঝতে সুবিধা হবে। তো সময় নষ্ট না করে চলে আসি। কি ব্যাপার দেখো, প্রথমেই আমরা যে টপিকটা কভার করব সেটা হচ্ছে অ্যাসিড বৃষ্টি। দেখো, বৃষ্টি মানে কি, বৃষ্টিতে জল হয়, তো আমরা জল জানি প্রশম প্রকৃতির, মানে তার মধ্যে অ্যাসিড বা ক্ষার কোনো ধর্মই বিদ্যমান থাকে না। তো অ্যাসিড বৃষ্টি মানে জলের মধ্যে অ্যাসিড যদি মিশে যায় তাহলে সেটাকে আমি অ্যাসিড বৃষ্টি বলতে পারি। তো অ্যাসিডটা জলের মধ্যে আসে কি করে? আসলে দেখো, বাতাসে, আমাদের বাতাসে কি আছে, বাতাসে কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, এইগুলো তো রয়েছে, এই গ্যাসগুলো রয়েছে। কোথা থেকে আসছে না, এই যে কলকারখানার জ্বালানি পোড়ানো হচ্ছে, গাড়ি ঘোড়া যে চলছে তার জ্বালানি, এইসব দূষণের জন্য এই জিনিসগুলো আমাদের বায়ুর মধ্যে থাকছে। এবার এরাই ওই বৃষ্টির জলের সঙ্গে মিশে কার্বন ডাইঅক্সাইড যেমন কার্বনিক অ্যাসিড তৈরি করে, সালফার ডাইঅক্সাইড যেমন সালফিউরিক অ্যাসিড তৈরি করে, আর নাইট্রোজেন ডাইঅক্সাইড কী করে, নাইট্রিক অ্যাসিড। এই যে অ্যাসিডগুলো তৈরি হলো জলের সাথে, এটা কার, এগুলো সবই হচ্ছে জলের সাথে, বৃষ্টির যে জল, জলের সাথে বিক্রিয়া করে এইগুলো তৈরি হলো, করে এগুলো কি হলো, জলের মধ্যে মিশে গেল। তো তখন জলটা তো আর প্রশম রইল না, সেগুলো আম্লিক হয়ে গেল। তো সেই যখন এগুলো মিশে যখন বৃষ্টির জলটা পড়ে তখনই আমরা তাদের বলি অ্যাসিড বৃষ্টি, ঠিক আছে। এবং প্রথমে যখন বৃষ্টিটা হয় না, সবসময় বলে আরে অ্যাসিড বৃষ্টি হচ্ছে রে, মানে প্রথমে যে জলটা পড়ে তার মধ্যে এই সব গ্যাসগুলো জলের সাথে মিশে এই অ্যাসিডগুলো দ্রবীভূত থাকে, তাই প্রথম যখন বৃষ্টিটা শুরু হয় তখন অ্যাসিড বৃষ্টির সম্ভাবনাটা একটু বেশিই থাকে, ঠিক আছে। এবার এই সবসময়ই থাকার কথা, কারণ আমাদের বাতাসে তো কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইডের অভাব নেই, এরা জলের সাথে মিশে তো জলটাকে আম্লিক করছে। এবার এই অ্যাসিড বৃষ্টির ফলে কি ক্ষতি হয়, আমি আগের দিনই বলেছিলাম যে এইগুলো কি হয়, মাটিতে অ্যাসিড অম্লত্ব বাড়ায়, তারপরে জলের অম্লত্ব বাড়ায়, তার ফলে মাছ মরে যেতে পারে। মাটির অম্লত্ব বাড়ানো মানে আমাদের ফসল উৎপাদন যেটা, সেটা ক্ষতিগ্রস্ত হয়। আর সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় আমাদের যে বিভিন্ন স্মৃতিসৌধগুলো আছে, যেমন তাজমহল। তাজমহল হচ্ছে সাদা মার্বেলের, হ্যাঁ, ক্যালসিয়াম কার্বনেটের। এবার কি হয়, এর সঙ্গে H2SO4-এর বিক্রিয়া বা নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ায় তৈরি হচ্ছে ক্যালসিয়াম সালফেট বা ক্যালসিয়াম নাইট্রেট, ঠিক আছে। এই দুটো জিনিস তৈরি হয়। এই দুটো জিনিস কি হয়, এই দুটো জিনিসের একটা আস্তরণ পড়ে। এই দুটো জিনিস যখনই একটা মার্বেল পাথরের উপর যে আস্তরণ পড়ে, তখন তার মার্বেল পাথরের যে গ্লেজটা, মানে সাদা ভাবটা, সেটা কি হয়, সেটা কালচে হয়ে যায়। এবং মজার ব্যাপার হচ্ছে এই যে আস্তরণটা, এটা কিন্তু কিছুদিন পরে খসে পড়ে যায়, ঠিক যেমন লোহায় মরচে পড়ে, তারপর কী হয়, মরচেটা উঠে পড়ে যায়, ঠিক এটাও কিন্তু ওই মার্বেলের স্তরটার সঙ্গে খসে পড়ে যায়, তার ফলে ওখানে একটা ক্ষত সৃষ্টি হয়। এই ক্ষতটাকেই বলে হচ্ছে স্টোন ক্যান্সার, ঠিক আছে। এবং তাহলে কি হচ্ছে, আমাদের স্মৃতিসৌধগুলো নষ্ট হচ্ছে, ক্ষয়ে যাচ্ছে। তো অ্যাসিড বৃষ্টির এটা একটা ভীষণ ক্ষতিকারক দিক। আর সেই সঙ্গে স্টোন ক্যান্সার জিনিসটা কি সেটা বললাম, বোঝা গেল। এইবার আসি, এটা তো গেল অ্যাসিড বৃষ্টি কি, অ্যাসিড বৃষ্টির ফলে কি ঘটনা হচ্ছে এবং স্টোন ক্যান্সার জিনিসটা কি। এইবার আসি অ্যান্টাসিড। দেখো অ্যান্টাসিড, এটা আমার খুব কমন কথা, এই খুব অম্বল হয়েছে রে, গ্যাস হচ্ছে, একটু দে তো অ্যান্টাসিড খাই। আমরা বাড়িতে মুঠো মুঠো খাচ্ছি, মিল্ক অফ ম্যাগনেশিয়া, জেলুসিল, যত রকমের আছে আমরা খাই। কি না, আমাদের খুব অ্যাসিডিটি হয়েছে, অ্যাসিডিটি হয়েছে, ব্যাপারটা কি দেখো, আমাদের শরীরে তো সবসময় HCl ক্ষরণ হচ্ছেই, ঠিক আছে। HCl ক্ষরণটা একটা নর্মাল প্রক্রিয়া শরীরে, সেটা হজমের জন্য দরকার হয়, কিন্তু এই HCl ক্ষরণের তো একটা মাত্রা আছে। সেই মাত্রা যদি অতিরিক্ত হয়, মাত্রা যদি বেড়ে যায়, যে যতটা পরিমাণ আমার HCl ক্ষরণ হওয়ার কথা তার থেকে বেশি HCl হচ্ছে, তাহলে কি হচ্ছে, আমাদের অ্যাসিডিটি হচ্ছে। এবং এই অ্যাসিডিটি যখনই হচ্ছে তখন কি আমাদের মানে
চোয়া ঢেকুর উঠছে, কষ্ট হচ্ছে। তো যখনই তার মানে আমাদের শরীরে অ্যাসিডের সংখ্যা বেড়ে গেছে, অ্যাসিডের মাত্রা বেড়ে গেছে, সরি সংখ্যা না, অ্যাসিডের মাত্রা বেড়ে গেছে, যতটা আমাদের শরীরে থাকার কথা তার থেকে বেশি পরিমাণ হয়ে গেছে। তো এই অ্যাসিডের মাত্রাটা কমাতে গেলে কী করব? ক্ষার খেতে হবে। এবার ক্ষারটা পাবো কোত্থেকে? ধরে ধরে ক্ষার খাবো? আসলে এই যে অ্যান্টাসিড যেগুলো আমরা ইউজ করছি, অ্যান্টাসিড, সেই অ্যান্টাসিডগুলোই হচ্ছে আসলে ক্ষার। ঠিক আছে? কি ক্ষার? না এটা হচ্ছে তোমার অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড থাকে আর ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড থাকে। ঠিক আছে? এইগুলোই হচ্ছে আমাদের যে অ্যান্টাসিড যে আমরা খাচ্ছি সেগুলো, এটা হচ্ছে ক্ষার। এবং অ্যান্টাসিড কিন্তু আবার দু রকমের হয়, জানো তো, সিস্টেমিক আর নন সিস্টেমিক। হ্যাঁ, বলি জিনিসটা। তাহলে অ্যান্টাসিড জিনিসটা কি? অ্যান্টাসিড হলো সেই পদার্থ বা সেই বস্তু বা যা বলতে পারো একটা মিশ্রণ, যা আমাদের শরীরের অম্লত্ব বা অ্যাসিডিটি হলে কমানোর জন্য আমরা যেটা গ্রহণ করে থাকি সেটা হচ্ছে অ্যান্টাসিড। এবং অ্যান্টাসিড দু রকমের হয়, একটা হচ্ছে সিস্টেমিক আর একটা হচ্ছে নন সিস্টেমিক। সিস্টেমিকটা খুব ক্ষতিকারক। ঠিক আছে? সিস্টেমিকটা হচ্ছে এখন আর ইউজ হয় না। আমরা খেতাম আগে, কিছু হলে না আমরা খাবার সোডা খেতাম, সোডিয়াম বাইকার্বনেট, সেটা হচ্ছে সিস্টেমিক। সেটা কি হয় জানো তো? সেটা জলে দ্রাব্য হয়, জলে দ্রাব্য, এবং তারপরে সেটা রক্তে পুরো মিশে যায়, আমাদের শরীরে গিয়ে রক্তে মিশে যায়। এবার রক্তে মিশে গেলে কি হয় জানো তো? আমাদের শরীরে যে অ্যাসিড আর ক্ষারের যে একটা ভারসাম্য আছে তো, সেটাকে নষ্ট করে দেয়। ঠিক আছে? এটা আগে ইউজ হতো সোডিয়াম বাইকার্বনেট। কি? সোডিয়াম বাইকার্বনেট, খাবার সোডা। কিছু হলে এই খাবার সোডা খেয়ে না, আমরা খেতাম, তখন খুবই খেতাম। তারপরে এটা যখন দেখা গেল যে এটা ক্ষতিকারক, আমাদের রক্তে মিশে যায়, তখন এখন আমরা যে অ্যান্টাসিডগুলো ইউজ করি সেগুলো হচ্ছে নন সিস্টেমিক। এগুলো জলে দ্রাব্য নয় এবং রক্তেও মেশে না। তার ফলে কী হচ্ছে? আমাদের শরীরের যে অ্যাসিড ক্ষারের যে ভারসাম্য সেটা অতটা নষ্ট হচ্ছে না। তা বলে কি অ্যান্টাসিড বেশি খাওয়া উচিত? একদমই না। অ্যান্টাসিড কিন্তু আবার রেগুলার যদি খাও তাহলে কিন্তু দুটো জিনিস ঘটনা ঘটে। এক হচ্ছে কোষ্ঠকাঠিন্য হবেই। ঠিক আছে? যে মুঠো মুঠো খেয়ে গেলাম, আরে ক্ষতি তো হচ্ছে না, রক্তের সাথে মিশছে না, খেয়ে যাই, যখনই কিছু হলো খেয়ে গেলাম, একদমই না। বেশি ওষুধ খাওয়া উচিতই না, কারণ যেটা নর্মাল হিসেবে হয়, তুমি তো অ্যান্টাসিড মানে অ্যাসিড খেয়ে মানে ক্ষার খেয়ে তুমি তোমার ভেতরের যে কি বলবো সমতা বজায় থাকার কথা সেটাকে বজায় করছো, বাইরে থেকে একটা দিয়ে করছো, সেটা তো ঠিক না। বেশি খেলে কিন্তু আমরা নন সিস্টেমিকই খাচ্ছি, যেটা রক্তে মিশছে না, জলে অদ্রাব্য, কিন্তু সেটা বেশি খেলেও কিন্তু আমাদের কোষ্ঠকাঠিন্য হয় আর কিডনিতে পাথর হয়, জানো তো? এই দুটো কিন্তু খুব খারাপ, কিডনিতে কিন্তু পাথর হয়ে যায়। এই হয় আরেকটা, কিডনিতে পাথর। কাজেই অ্যান্টাসিড কিন্তু বেশি খাওয়া ভালো না। যদি খুব প্রয়োজন হয়, খুব অসুবিধা হচ্ছে, তখনই খাবে, মুঠো অ্যান্টাসিড খেও না। আর আমাদের যে অ্যান্টাসিডগুলো ইউজ হয় আমরা বলে দিলাম কি, অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড আর ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইডের যে জলীয় দ্রবণ, সেগুলোই কিন্তু আমাদের অ্যান্টাসিড হিসেবে ব্যবহৃত হয়। আর সেটা হচ্ছে যে এই যে আমরা একটা ইউজ করি না, যে মিল্ক অফ ম্যাগনেসিয়া, ওটা কি বলো তো? ওটা হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইডের জলীয় দ্রবণ। ঠিক আছে? ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইডের জলীয় দ্রবণ, সেটাকে আমরা মিল্ক অফ ম্যাগনেসিয়া বলি। বোঝা গেল অ্যান্টাসিড। এইবার চলে আসি আমাদের লাস্ট টপিক, সেটা হচ্ছে লবণ। এইগুলো আমি কভার করে দিলাম। এবার লাস্ট টপিক লবণ। দেখো লবণ কি? লবণ হচ্ছে অ্যাসিড এবং ক্ষারের সাথে বিক্রিয়া করে যা তৈরি হয় সেটাই লবণ, রাইট? এবার লবণ কত রকমের আছে? লবণ তিন রকমের আছে। একটা হচ্ছে নর্মাল লবণ, আর একটা হচ্ছে আম্লিক লবণ, আর একটা হচ্ছে ক্ষারীয় লবণ। দেখো নর্মাল লবণ, আচ্ছা আমি আম্লিক আর ক্ষারীয়টা বলি আগে, তাহলে নর্মাল লবণটা তোমাদের বুঝতে সুবিধা হবে। আম্লিক লবণ মানে কি? আম্লিক কোনো কিছু, আমরা অ্যাসিড বলতে আমরা আর্হেনিয়ান্সের তত্ত্বে আমরা কী পেয়েছিলাম, যে যার মধ্যে H+ আয়ন থাকে। ঠিক আছে? তো আম্লিক লবণটা হচ্ছে সেই লবণ যেখানে সম্পূর্ণভাবে যে
এইচ পরমাণুটা প্রতিস্থাপিত হয়ে যাবার কথা সেটা হয় না, আংশিকভাবে প্রতিস্থাপিত হয়, মানে এর মধ্যে একটা এইচ পরমাণু থেকে যাবে, কারণ আম্লিক এইচ প্লাস আয়ন থাকার কথা। তো সম্পূর্ণভাবে এইচ পরমাণুটা প্রতিস্থাপন হচ্ছে না, আংশিক প্রতিস্থাপন হচ্ছে, সেটাকেই বলা হচ্ছে আম্লিক অ্যাসিড, বা এটাকে বাইলবণও, সরি আম্লিক লবণ, এটাকে অনেক সময় কিন্তু বাইলবণও বলে। এই যে আম্লিকটা, এটার আরেকটা নাম হচ্ছে বাইলবণ। আর এগুলো কিভাবে চিনবে? এগুলো চিনবে হচ্ছে দেখবে যেগুলোর সাথে এইচ আছে, যেমন সোডিয়াম বাইকার্বনেট, যেগুলো যেগুলো সেগুলোই কিন্তু হচ্ছে আম্লিক। ক্যালসিয়াম বাইকার্বনেট, দেখো একটা করে প্রতিস্থাপনযুক্ত এইচ রয়েছে, সম্পূর্ণভাবে এইচ যায়নি, এটা হচ্ছে আম্লিক লবণ। ক্ষারীয় লবণ কি? ক্ষারীয় মানেই আমরা জানি ওএইচ থাকবে, তাই তো? তো এখানেও সম্পূর্ণ ওএইচ প্রতিস্থাপিত হয়নি, আংশিক ওএইচ প্রতিস্থাপিত হয়েছে। তার মানে এখানে যে লবণগুলো তোমরা নাম পাবে তার মধ্যে নিশ্চয়ই ওএইচ থাকবে, স্বাভাবিক ব্যাপার। তো আছে, দেখো এটা হচ্ছে বেসিক কপার ক্লোরাইড, বেসিক কপার ক্লোরাইড। এটা কি? এটা হচ্ছে CuOH, দেখো ঠিক আছে, OH আর Cl, এটাকে থার্ড ব্র্যাকেটের মধ্যে লাগবে। এরকম যখনই দেখবে কারোর মধ্যে OH আছে তোমাদের চিনতে দিতে পারে, ঠিক আছে, দিয়ে দিল কোনটা বেশি, কোনটা আম্লিক, কোনটা ক্ষারীয়, কোনটা নর্মাল। আম্লিক বুঝতেই পারবে যাদের মধ্যে এইচগুলো আছে, বাই। ক্ষারীয় বুঝতেই পারবে যাদের মধ্যে OH আছে সেগুলো। আর নর্মাল মানে কি? তার মধ্যে H প্লাসও থাকবে না, OHও থাকবে না, সম্পূর্ণভাবে প্রতিস্থাপিত হয়ে গেছে। যেমন সোডিয়াম ক্লোরাইড, কোনো এইচ আর ওইচ দেখতে পাচ্ছ? ঠিক আছে, যেখানে সম্পূর্ণভাবে প্রতিস্থাপিত হয়েছে, সম্পূর্ণভাবে, সেটাই হচ্ছে আমাদের নর্মাল লবণ। এই হলো তোমাদের অ্যাসিড ক্ষার টোটাল চ্যাপ্টারটা আমি আজকে কমপ্লিট করে দিলাম। তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় ভিডিওটা একবার পজ করে দেখো, আর যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই বারবার করে জানাবে, আমি এটা তোমাদের বলেছি। আর প্রতিবারের মতো আমি যেটা তোমাদের কাছে রিকোয়েস্ট করি যে নিজেরা ভিডিওটা যেমন দেখছো অন্যকেও দেখার জন্য শেয়ার করো, তারাও একটু দেখুক। আর যদি ভালো লাগে, মনে হয় যে হ্যাঁ আমার ভিডিওগুলো তোমাদের কাজে লাগছে, উপকারে আসছে, তো তাহলে একটা লাইক আর একটু সাবস্ক্রাইব যদি করে দাও তাহলে ভালো লাগে আর কি, উৎসাহ বোধ করি। তো আবার নেক্সট ভিডিও নিয়ে আমি অবশ্যই তোমাদের সামনে চলে আসবো, ততদিনের জন্য টাটা।